ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে এমন একটি মন্দিরের সন্ধান দেব যে মন্দির কিন্তু প্রায় 18 বছরের প্রাচীন একটি মন্দির। এই মন্দিরে তোমরা মাত্র 40 টাকা খরচা করে কি করে পৌঁছাবে সেটা তো জানতে পারবেই, সাথে বলে দেব মন্দিরে পৌঁছে যাওয়ার পরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে। মন্দিরে আসার পরে মাত্র 30 টাকা খরচা করে কিভাবে ভোগের জন্য কুপনটা কাটবে। সমস্ত কিছুর সাথে থাকছে মন্দিরের ছোট্ট করে একটু ইতিহাস। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। নতুন বন্ধুদের বলছি, যদি এরকম ছোট্ট ছোট্ট আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নাও। তো চলো বেশি কথা বাড়াবো না, এখান থেকেই আজকের ভিডিও স্টার্ট করব। 800 বছরের পুরনো যে মন্দিরের সন্ধান আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বলেছি, সে মন্দিরে যাওয়ার জন্য আমি কিন্তু চলে এসেছি সকাল 8:30টার সময় হাওড়া স্টেশনে। কারণ হাওড়া স্টেশন থেকেই আমাকে ট্রেন ধরতে হবে। সবার ফার্স্টে এসে আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়েছি হরিপাল স্টেশন যাওয়ার জন্য। আর আমি কিন্তু 9:05-এর তারকেশ্বর লোকাল ট্রেন ধরে সবার ফার্স্টে চলে যাব হাওড়া স্টেশন থেকে হরিপাল স্টেশন। ভাড়া লেগেছে মাত্র 10 টাকা। ট্রেন এখনো আসেনি, 9:05-এ ট্রেন আসবে। আর ট্রেন আসলে পরে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দেব। যেহেতু আমি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি তাই এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি যে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে। ট্রেন আসলে আস্তে আস্তে সমস্ত কিছু ডিটেলস পৌঁছাতে থাকবো। 8:50-এ ট্র্যাকে ট্রেন চলে এসেছে তারকেশ্বর থেকে। আর ঠিক 9:05-এ এই ট্রেনটি কিন্তু আবার হাওড়া স্টেশন থেকে সোজা রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। তবে আমি কিন্তু যাব হরিপাল স্টেশনে। আর হরিপাল স্টেশনে আমি কটার সময় পৌঁছাচ্ছি সেটা আমি হরিপাল স্টেশনে পৌঁছে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। এখনো পর্যন্ত দেখছি ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, তো চলো লেট না করে ট্রেনে ওঠা যাক। একদম সঠিক টাইমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছুটছে তার গন্তব্যের দিকে। আমি সকাল 9:05-এর তারকেশ্বর লোকাল ট্রেন ধরেছিলাম হরিপাল স্টেশন যাওয়ার জন্য। তোমরা চাইলে সকাল 7:25-এর গোঘাট লোকাল ট্রেন ধরলেও খুব সহজে হরিপাল স্টেশনে নেমে যেতে পারবে। বেলুর, বালি, শ্রীরামপুর, শেওড়াফুলি এইসব স্টেশনগুলো পার করার পরে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে হরিপাল স্টেশনে। কিছুক্ষণ ট্রেন দাঁড়ানোর পরে ট্রেন ছুটছে তারকেশ্বরের উদ্দেশ্যে। 3 নাম্বার প্ল্যাটফর্মে আমি কিন্তু ট্রেন থেকে নামলাম, মানে ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল 3 নাম্বার প্ল্যাটফর্মে। সকাল 10:10-এ আমি পৌঁছে গিয়েছি হরিপাল স্টেশনে। হরিপাল স্টেশনে 3 নাম্বার যে প্ল্যাটফর্মটা রয়েছে তার ঠিক সামনেই কিন্তু রয়েছে একটি ওভারব্রিজ। ওভারব্রিজটা ক্রস করে আমাকে যেতে হবে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। ওই ফুটটা হলো 1 নাম্বার প্ল্যাটফর্ম। 1 নাম্বার প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টারটা তার সামনের দিক দিয়ে আমি বাইরের দিকে বেরোবো। বেরিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে শেয়ার গাড়ি করে যেভাবে আমি কোথায় পৌঁছাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলে দেবো। তবে এখন আমি এই ওভারব্রিজটা ক্রস করে 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আগে বাইরের দিকে বেরোবো। এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোলে পরেই তোমরা কিন্তু একদম রোডের ওপরে গাড়ির ব্যবস্থা দেখতে পেয়ে যাবে, সেটা বাস হোক কিংবা টেকার গাড়ি হোক, মানে এরকম 4 চাকা গাড়িগুলো। তো তোমরা কিন্তু এই টেকার করেও যেতে পারো, তোমাদের ভাড়া লাগবে মাত্র 30 টাকা করে। এবার বলে দিচ্ছি তোমরা কোথায় যাবে। তোমরা যখন স্টেশন থেকে বাইরের দিকে বেরোবে, তোমরা যদি বলো মায়ের বাড়ি যাবো, মায়ের বাড়ি যাওয়ার জন্য কিন্তু এখান থেকে 10 নাম্বার একটি বাস ছাড়া হয়। সেই বাসটি যদি তোমাদের মিস হয় তাহলে তোমরা কিন্তু টেকারে করে চলে যেতে পারো। বাসেও 30 টাকা ভাড়া, টেকারেও কিন্তু 30 টাকাই ভাড়া। এবার তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু গাড়ি করে চলে যেতে পারো। এবার বলে দেবো, যদি বাসটা তোমরা ধরো তোমরা চেষ্টা করবে ট্রেন থেকে নেমে একদম স্টেশনে কিন্তু সময় নষ্ট করবে না, সাথে সাথেই বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। কারণ ট্রেনের সময় অনুযায়ী কিন্তু বাসগুলো ছাড়া হয়। তোমরা যদি অযথা টাইম নষ্ট করো তাহলে বাস মিস হয়ে যেতে পারে। তো আমি এই টেকার করেই পৌঁছে যাবো এখন মায়ের বাড়িতে। ভাড়া লাগছে 30 টাকা করে। টেকার দাঁড়িয়ে রয়েছে, উঠে পড়বো গাড়িতে।
গাড়িতে ওঠার কিছুক্ষণ বাদেই গাড়ি রওনা দিয়েছে মায়ের বাড়ির উদ্দেশ্যে। তবে হরিপাল স্টেশন থেকে মায়ের বাড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা এতটাই সুন্দর যে সকলেরই মন কাটতে বাধ্য। তবে আটপুর রাজবল্লভ ঘাট হয়ে আমি খুব তাড়াতাড়িও পৌঁছে গিয়েছিলাম মায়ের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে পড়লাম মায়ের বাড়ির সামনে। হ্যাঁ, মায়ের বাড়ির সামনে যেখানে তোমরা গাড়ি থেকে নামবে তার ঠিক উল্টো দিকেই দেখতে পাবে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির। আর এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করতে হবে। তো চলো আর দেরি করবো না, এই রাস্তা ধরে সোজা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাবো। রাজবল্লভী মাতার প্রবেশদ্বারটা যে আমি তোমাদের দেখালাম সামনের দিকে, সেই গেটটা পার করে আমি 2 নাম্বার গেটের দিকে চলে এসেছি। এখান থেকে মায়ের মন্দিরে স্থাপিত কত সালে হয়েছিল সেটা লেখা রয়েছে 1346 সালের 4ঠা আষাঢ়। আর এই প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করব। মন্দির চত্বরে আমি প্রবেশ করেছি। তবে এখানে এসে সবার ফার্স্টে তোমরা যদি মাকে পুজো দেওয়ার জন্য ডালাগুলো কেনো তো কোথা থেকে কিনবে? মন্দির চত্বরেই কিন্তু পুরো এরিয়া জুড়ে রয়েছে পুজো দেওয়ার ডালা বিক্রয় কেন্দ্র। তোমরা এখান থেকে যে কোনো দোকান থেকে ডালা কিনে নিতে পারো, সেটা তোমাদের সাধ্য অনুযায়ী। এখানে 20 টাকা, 30 টাকা, 51 টাকারও ডালা পাওয়া যাচ্ছে। এরপরে তোমরা যদি ভাবো নিজেদের স্বইচ্ছায় শাড়ি, ঠাকুরের ওড়না, সমস্ত রকম জিনিস দিয়ে ঠাকুরের একটি ডালা বানাবে, সেরকম করেও বানিয়ে নিতে পারো। এটা তোমাদের বলে দিলাম। তবে আমি যেখান থেকে আজকে ডালাটা নেব সেই দোকানে চলে যাব। কোথা থেকে নিচ্ছি সেটা তোমাদের জানিয়ে দিই। নমস্কার দিদি, আজকে আমি পুজো দেওয়ার জন্য ডালা যদি নিই, আমি এই দিদির কাছ থেকেই নেব। মন্দিরের বিষয়ে সামান্য কিছু যদি জানতে পারি আমি দিদির থ্রু দিয়ে একটু জেনে নেব। তো আপনার দোকানের নামটা একটু বলে দিন। আমার দোকানের নাম হচ্ছে পরম সৌভাগ্যের পুষ্পালয়, 2 নম্বর স্টল। আচ্ছা, কত টাকা থেকে ডালা স্টার্ট হয়েছে আপনার দোকানে? 51 থেকে ডালা শুরু আছে। আচ্ছা, তারপর 101 আছে, গামছাদি আছে, 151 আছে। মা এখানে ফুলের মালা আছে, রজনী, জবা, মায়ের 14 হাত কাপড় পাওয়া যায়। যদি আপনারা দিতে চান এখানেই পেয়ে যাবেন। আচ্ছা, ওগুলো নিতে মানে সেই শাড়ি, ঠাকুরের ওড়না, সমস্ত রকম জিনিস দিয়ে যদি ডালা সাজানো হয় তাও মোটামুটি কত টাকা পড়ে যায়? মোটামুটি আপনার 250 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এবার বলে মানে অনেকেই দূর দূরান্ত থেকে আসে, আমিও দূর থেকেই এসেছি। তো অনেকেই 11টার মধ্যে শুনেছি কুপনটা কাটতে হয়। তো অনেকের তো সম্ভব হয় না 11টার মধ্যে এসে পৌঁছানো। না। যদি আপনাদেরকে যদি কন্ট্যাক্ট করা হয় যে একটু কুপনটা নিয়ে রাখবেন বা অবশ্যই, এরকম কিছু অবশ্যই। ব্যাপার হ্যাঁ, রয়েছে? আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা আমাদের কন্ট্যাক্ট করে নেবেন। আমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কুপনটা কেটে রাখবো। আপনারা এখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ভোগের কুপন পেয়ে যাবেন। আচ্ছা, কুপন কাটতে কত টাকা লাগছে? কুপনের মূল্য এখানে 30 টাকা। আচ্ছা, আপনাদের এক্সট্রা করে কিছু দিতে এক্সট্রা হবে? করে কিছু লাগে না। আমরা কুপনটা কেটে রাখবো। আপনারা এখানে এসে পুজোর সামগ্রী নেবেন, ব্যাস এইটুকুনির জন্যই আমাদের আচ্ছা, ঠিক আছে। মন্দির চত্বরে এসে পুজো দেওয়ার জন্য ডালাটা কোথা থেকে কিনবে সেটা তোমাদের জানিয়ে দিলাম। তবে এবারে আসি পার্কিং এর বিষয়ে। এটা জানিয়ে দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই নিজেদের গাড়ি নিয়ে আসে এখানে। তো পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পরে তোমরা যদি 4 চাকা গাড়ি নিয়ে আসো, মন্দির চত্বরেই বিশাল বড় পার্কিং জোন রয়েছে, এখানে তোমরা গাড়ি রেখে দিতে পারবে। আর 4 চাকা গাড়ির জন্য 20 টাকা করে লাগবে। আর 2 চাকা গাড়ি যেরকম সাইকেল, বাইক যদি আনো আর পার্কিং করো তাহলে তোমাদের 5 টাকা করে লাগবে। আর মূল প্রবেশদ্বারের সামনেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। মাকে অবশ্যই দেখিয়ে দেবো। মন্দির প্রাঙ্গণে আমি প্রবেশ করেছি। তবে মন্দির প্রাঙ্গণে আগে এসেই কিন্তু দেখলাম মন্দির প্রাঙ্গণের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পুকুরের ঘাট। এখানে তোমরা কিন্তু চাইলে পুকুরে স্নান করে বা হাত মুখ ধুয়ে মাকে পুজো দিতে যেতে পারো। এখানে এসে দেখলাম প্রচুর ভক্তদের সমাগম তো হয়েছে, কিন্তু অনেক ভক্তরাই কিন্তু সবার ফার্স্টে এসে পুকুরে স্নান করছে, তারপরে কিন্তু গিয়ে মাকে পুজো দিচ্ছে। তো চলো আমি একটু ঘাটের পাড়টা দেখিয়ে দিচ্ছি। রাজবল্লভী মাতার মূল মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট্ট ছোট্ট দুখানা প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার দিয়ে বাইরের দিকে বেরোলেই তোমরা দেখতে পাবে বিশাল বড় পুকুরটি। তোমরা চাইলে এখানে স্নান করতে পারো, চাইলে তোমরা হাত মুখ ধুয়েও মাকে পুজো দিতে যেতে পারো। চলে এসেছি আমি পুকুর পাড়ে। এখানে কিন্তু অনেক ভক্তদেরকেই দেখলাম স্নান করে তারপরে যাচ্ছে মাকে পুজো দিতে। তোমরা যদি স্নান না করো তোমরা এখানে এসে হাত মুখটাও ধুয়ে নিতে পারো। এবার বলি, যারা স্নান করবে তারা বলতেই পারো যে
স্নান করার পরে বিশেষ করে মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ার কোনো ব্যবস্থা রয়েছে কিনা। হ্যাঁ, তোমরা যদি স্নান করো এখানে এসে মহিলাদের জন্য খুব সুন্দর কিন্তু সুব্যবস্থা রয়েছে যদি তোমরা জামা কাপড় চেঞ্জ করতে চাও। কোথায় করবে সেটা দেখিয়ে দিই। পুকুর পাড়ে যাওয়ার যে গেটটা রয়েছে এই গেটটি তোমরা ভেতর দিয়ে প্রবেশ করবে মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণেই রয়েছে কিন্তু শিব মন্দির। শিব মন্দিরের পাশেই রয়েছে বড় একটি ঘর, যেখানে তোমরা মহিলারা বিশেষ করে জামা কাপড় যদি ছাড়তে চাও এখানে চেঞ্জ করতে পারবে। আর এই যে রুমটি দেখতে পাচ্ছ এই রুমের পাশেও কিন্তু আরো একটি গেট রয়েছে। এই গেট দিয়েও বেরোলে পরে তোমরা পুকুর পাড়ে যেতে পারবে। দেখো এখান থেকে পুকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। যেসব ভক্তরা এসে এখানে মানে স্নান করেছে, স্নান করে মাকে পুজো দিয়েছে, তারাও কিন্তু বেশ দেখছি বাইরের দিকে রেলিং এ জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছে। আর চলো এবার হলো বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যেটা দেবো সেটা হলো মন্দির প্রাঙ্গণে এসে তোমরা যদি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে কোথা থেকে ভোগ প্রসাদটা গ্রহণ করবে। তার জন্য তো অবশ্যই কুপন কাটতে হবে। তো কুপনটা কোথা থেকে কাটবে সেটা তোমাদের দেখতে। রাজবল্লভী মাতার মূল মন্দির আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো মূল মন্দির আর তার ঠিক পাশে রয়েছে ছোট্ট একটি গেট। এই গেট দিয়ে তোমাদের যেতে হবে ভেতরের দিকে। হ্যাঁ, এর ভেতরে গিয়ে তোমরা কিন্তু কুপনটা কালেক্ট করতে পারবে। সেটা তো বলবোই কোথা থেকে কুপনটা কালেক্ট করবে। তাছাড়াও যারা উপোস করে অঞ্জলি দিতে চাইছো, যারা পুজো দেবে নর্মালি ডালা দিয়ে, তাদের তো আর ভেতরের দিকে যেতে হবে না। কিন্তু যারা উপোস করে মাকে পুজো দেবে অঞ্জলি দেবে তাদের কিন্তু এই ঘরের ভেতর দিক দিয়েই যেতে হবে। আর সেই দিকেও জায়গা রয়েছে, কোথায় অঞ্জলি দেওয়ার জায়গাটা রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। একই সাথে দুটো জিনিস দেখিয়ে দেবো। মন্দির প্রাঙ্গণে এসে সবার ফার্স্টে তোমরা কিন্তু কুপনটা কালেক্ট করবে। এবারে কুপন কালেক্ট করবে কোথা থেকে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রন্ধনশালার দিকে তোমরা এগিয়ে আসবে। এখানেই দেখবে একজন পুরোহিত মশাই কিন্তু বসে থাকে কুপন নিয়ে। তার কাছে এসে তোমরা যদি বলো যে আমরা ভোগের জন্য কুপনটা নেব, এখান থেকে কিন্তু মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা কুপন কেটে নিতে পারো। আর এখানে রয়েছে পুরোহিত মশাই। আমি যদি মন্দিরের সম্বন্ধে কিছু জানতে পারি আমি অবশ্যই জানবো, তবে এখন কিন্তু একটু উনি ব্যস্ত রয়েছে, আমি আস্তে আস্তে বলে দেবো। একটু আমি জেনে নিব। ঠাকুর মশাই বলছি কুপনের জন্য কত টাকা করে লাগছে? 30 টাকা করে। আচ্ছা ঠিক আছে। তো তোমরা নিজেরাও শুনে নিলে। ভোগ খেতে চাইলে পরে তোমরা কিন্তু এখানে এসে কুপনটা কাটতে পারো। ভোগে কি কি থাকছে সেটাও তোমাদের দেখাবো, তবে তার জন্য ভোগের কুপনটা কাটতে হবে। 30 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ খুব সুন্দর করে গ্রহণ করে নিতে পারো। বন্ধুরা কুপনটা কালেক্ট করলাম কিন্তু ঠিক রন্ধনশালার সামনে থেকে। আর তার ঠিক উল্টো দিকেই মায়ের মন্দিরের আরো একটি গেট রয়েছে। সামনের দিক দিয়ে গেট দিয়ে যদি তোমরা আসো, তোমরা যদি এমনি পুজোটা দাও ডালা জমা দিয়ে তাহলে পুজো হয়ে যাবে। আর যদি উপোস করে অঞ্জলি দাও তার জন্য কিন্তু তোমাদের রন্ধনশালার উল্টো দিকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু মায়ের একটি গেট রয়েছে। এখানে যদি তোমরা দাঁড়িয়ে থাকো অঞ্জলির জন্য ব্রাহ্মণরা ডাকবে। এই যে বড় চত্বরটা দেখতে পাচ্ছ এখানে তোমরা বসে থাকবে। পুরোহিত মশাই সব সময় থাকে, তোমরা কিন্তু খুব সহজে এখানে এসে অঞ্জলি দিয়ে দিতে পারো। মায়েরও কিন্তু এক সাইডটা খুব সুন্দরভাবে দেখা যায়। অঞ্জলি দেওয়ার জন্য তোমাদের এইদিকে আসতে হবে। তোমরা যদি এমনি পুজো দাও তাহলে সামনের দিক থেকেই হয়ে যাবে। আরো একটি কথা বলবো যেটা না বললেই নয়, এই রাজবল্লভী মাতার মন্দিরে মা কিন্তু শ্বেতকালী রূপেও পরিচিত। অনেকে শ্বেতকালী মন্দির নামেও চিনে থাকে, কারণ মায়ের রূপ কিন্তু পুরোটাই সাদা, তাই শ্বেতকালী নামেই পরিচিত। মন্দির প্রাঙ্গণে তোমরা যখন প্রবেশ করবে আর হাতের বাঁ দিকেই তোমরা দেখতে পাবে 3খানা শিব মন্দির রয়েছে। সবার ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাজরাজেশ্বর এবং নন্দীশ্বর শিব মন্দির। আর তার পাশেই রয়েছে কিন্তু সোমেশ্বর শিব মন্দির। তার পাশে রয়েছে ত্রম্বকেশ্বর শিব মন্দির। আরো একটি কথা বলে দিচ্ছি, এই যে শিব মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দিরের গেটগুলো কিন্তু সবসময় বন্ধ থাকে। তোমরা যদি পুজো দাও তাহলে তোমাদেরকে বাইরে থেকে পুজো দিতে হবে। দেখো এখানে ভক্তরা পুজো দিচ্ছে, তারা কিন্তু বাইরে থেকেই পুজো দিচ্ছে। মোমবাতি ধূপকাঠি সমস্ত জিনিসপত্র বাইরেই রেখে দিচ্ছে ঠাকুরকে দেখিয়ে। আর এই যে ছোট খোপের মতো দেখতে পাচ্ছ একটা ছোট জানলার মতো, সেই জানলা দিয়ে কিন্তু ভোলেনাথকে দর্শন করতে পারবে, বাট ভেতরের দিকে মানে প্রবেশ করতে পারবে না। আর তোমরা যদি ভোলেনাথকে জল ঢালতে চাও আরো একটি শিব মন্দির রয়েছে, সেখানে তোমরা সবসময় গিয়ে গেটটাও খোলা পাবে এবং ভোলেনাথকে জল ঢালতে পারবে। রাজরাজেশ্বর শিব মন্দির এবং ত্রম্বকেশ্বর শিব মন্দিরের গেটগুলো সবসময় বন্ধ থাকলে পরেও বানেশ্বর শিব মন্দিরের গেট কিন্তু সবসময় খোলা থাকে। তোমরা যদি শিব মন্দিরে পুজো দাও তোমরা বানেশ্বর মন্দিরে এসে ভোলেনাথকে সামনাসামনি ভাবে জল ঢেলে পুজো দিতে পারো। চলো আমি ভোলেনাথকে দর্শন করে এবারে চলে যাব। মায়ের মন্দিরে এসছি,
আমিও কিন্তু পুজো দেব, অঞ্জলি দেব। তো আগে আমি তোমাদেরকে শিব মন্দিরটা দর্শন করিয়ে দেবো। নাট মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটি শিব মন্দির, যেখানে রয়েছে শিবলিঙ্গ, শিবের মূর্তি এবং নন্দী মহারাজের স্থান। মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে মন্দিরেরই এক পুরোহিত মশাইয়ের সাথে আমার দেখা হয়ে গিয়েছে। ইনি আমাকে কিন্তু মন্দিরের বিষয়ে ছোট্ট করে কিছু জানিয়ে দেবে। মন্দিরের যে সমস্ত কিছু ইতিহাসগুলো রয়েছে একটু জানার চেষ্টা করব, অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবার ফার্স্টেই নমস্কার। মন্দিরের গেট কটা পর্যন্ত খোলা থাকে একটু যদি জানিয়ে দিন খুব ভালো আমাদের হয়। সকালবেলা সকাল 6টায় খোলা হয় আর রাত 9টায় বন্ধ হয়। সারাদিন খোলা থাকে? সারাদিন মন্দির খোলা থাকে। আচ্ছা, আর ভোগ প্রসাদের যে ব্যাপারটা রয়েছে একটু হ্যাঁ। যদি নিজের মতো বলে দেন খুব ভালো আমাদের হয়। এখানে কুপনের ব্যবস্থা আছে, 30 টাকা করে ভোগের কুপন। সকাল 10টার মধ্যে এসে কুপন কাটতে হয়। 1:30টার সময় মায়ের ভোগ প্রসাদ সকলকে বিতরণ করা হয়। মায়ের ভোগের পর সকল ভক্ত, আমাদের এখানে 1000 থেকে 1500 লোকের আয়োজন করা হয় ডেলি। সকল ভক্ত এসে মায়ের ভোগ গ্রহণ করেন। আচ্ছা, এখানে আমি জানতে পারলাম যে মায়ের মন্দিরের ঘাটা একটা বিষয় রয়েছে, যে প্রসাদে রয়েছে, সেই ব্যাপারটা একটু যদি বলেন। মায়ের মন্দিরে ঘাটাতে মায়ের যেটা প্রিয় জিনিস, নোটে শাক, আচ্ছা, চিংড়ি মাছ একদম প্রতিদিন ডেলি দিতে হয়। মা এই দুটো জিনিস খুবই প্রিয়। আর আরো একটি কথা জিজ্ঞেস করব, আমি এসে দেখলাম মায়ের মন্দিরে মানে মায়ের যে পরনের শাড়িটা রয়েছে সেটা একরকম ছিল, এখন দেখছি অন্যরকম শাড়ি হয়েছে। সারাদিনে নাকি মায়ের 3 থেকে 4 বার পরনের শাড়ি চেঞ্জ করা হয়, এটা একটু বলুন। মায়ের সারাদিনে 3বার শাড়ি চেঞ্জ হয়, সকালে, দুপুরে, বেলা। হ্যাঁ, সকালবেলা যে পূজারি পুজো করবেন তিনি একবার চেঞ্জ করবেন। বেলাতে মায়ের মেন পূজার পর একবার চেঞ্জ হয়, ভোগের পর একবার চেঞ্জ হয়। মা এখানে কি রূপে রয়েছে একটু যদি। শ্বেতকালী, মা শ্বেতকালী। এখানে শ্বেতকালী রূপে বিরাজমান। মন্দিরে আর কি কি ঠাকুর রয়েছে? এখানে পঞ্চশিব দিয়ে মায়ের মন্দির। সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, মন্দিরে যে আরো শিব মন্দিরগুলো রয়েছে। আর একটু যদি মায়ের বিষয়ে কিছু বলেন, মা কবে এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন? মায়ের এখানে 800 বছরের পুরনো এই মন্দির। 800 বছরের পুরনো এই মন্দির। রাজা সদানন্দ এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন মায়ের দিঘিতে, সামনে মায়ের দিঘি আছে, মায়ের দিঘি থেকেই মা উৎপত্তি হন। মা এসে দুটো শাঁখা ভরা হাত দেখিয়ে মা এখানে প্রতিষ্ঠিত হন। রাজবল্লভী মাতার মূল মন্দির সহ এই মন্দির প্রাঙ্গণে রয়েছে নাট মন্দির, রয়েছে 5খানা শিব মন্দির, তার সাথে রন্ধনশালা এবং মায়ের দিঘি। মন্দির প্রাঙ্গণটা খুব একটা বেশি বড় না হলেও যতটা মানুষ এসে এখানে দেখবে সকলেরই মন কাড়তে বাধ্য হবে। আর দূর দূরান্ত থেকে যেমনি ভক্তরা এখানে আসে, তেমনি এখানে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, কারণ মা এখানে এতটাই জাগ্রত। প্রত্যেকেরই মনোবাঞ্ছনা আসলেই এখানে অবশ্যই পূরণ হয়, এটা ভক্তদের কাছ থেকেই জানা। আমি তোমাদের বলবো তোমরাও একটা দিন বেছে নিয়ে অবশ্যই রাজবল্লভী মাতার শ্বেতকালী রূপে এই মন্দিরটি অবশ্যই ঘুরে আসো। মন্দির প্রাঙ্গণের কিছু ছোট্ট ছোট্ট জিনিস সকলেরই মন কাড়তে বাধ্য। মন্দির প্রাঙ্গণে গেলে দেখতে পাবে অনেক ছোট ছোট বাচ্চাদের কিছু ছবি লাগানো রয়েছে। আসলে যেসব মায়েরা এখানে বলেছিলেন মাকে যে তাদের কোল ভরিয়ে দিতে, সেসব বাচ্চাদের 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে মন্দির প্রাঙ্গণে বাচ্চাদের একটি করে ছবি লাগিয়ে রেখে গেছে। এখানে খুব সুন্দর একটা নিয়ম যে এই ডালার মধ্যে যে প্রসাদগুলো থাকবে এবং দক্ষিণাটা অবশ্যই ডালার মধ্যে তোমরা দিয়ে দেবে। আর প্রসাদ এবং দক্ষিণা ব্রাহ্মণ কিন্তু নিয়ে নিচ্ছেন পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া হয়ে গেলে পরে আবার কিন্তু সেই পুজোর প্রসাদগুলো চলে আসবে এই সাইডে। আর পুজোর যে তোমাদের যে প্রসাদের যে বাক্সটা থাকবে সেই বাক্সর মধ্যে তোমরা যার নামে পুজো দিতে চাইছো তাদের নাম এবং গোত্রটা অবশ্যই লিখে দেবে। মায়ের মন্দিরের সামনে সেলফি তোলা একদমই নিষিদ্ধ, তবে ব্রাহ্মণের কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিয়েছিলাম যাতে মায়ের এই সুন্দর রূপটা আমার ভিডিওর মাধ্যমে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে পারি, তো তারা না করেননি।
আর তার ফলেই কিন্তু মায়ের এই অসাধারণ রূপটি ভিডিওর মাধ্যমে ছোট্ট করে তোমাদের কাছে পৌঁছাতে পারলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। প্রত্যেকটা দিন রাজবল্লভী মাতার মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এখানে আসে। পুজো হওয়ার পরে পুরোহিত মশাই সকলের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন। মূল মন্দিরের সামনের দরজা দিয়ে মাকে দর্শন করলাম এবং ভোগ প্রসাদ যা যা এনেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম, পুজো দিয়েছি। তবে আমি দেবো অঞ্জলি, তাই আমাকে কিন্তু এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। 3 বার বলবো, রেখে দাও। বলো, কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া জ্ঞান জ্ঞান কৃতং পাপং দুর্গেতং হর দুর্গতিম এসো সচন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নীলাবতী দেব্যই নমঃ। দিয়ে দাও। খবর নাও, দেখে দেবে। আরো 2 বার বলবে। হলো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর আরোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নীলাবতী দেব্যই নমঃ। দিয়ে দাও। আবার নাও, বলো, প্রসিদ ভগবত্তম প্রসিদ ভক্তবৎসল্যে প্রসাদাং কুরুমে দেবী নীলাবতী দেব্যই নমস্তুতে এসো সচন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নীলাবতী দেব্যই নমঃ। অর্চনা করো। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রাং দেহি সর্বান কামংশ্চ দেহি মে প্রণাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহাদেবং মহাত্মানাম মহাযোগিং মহেশ্বরম মহা পাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ओम स्वस्ति न इंद्र विद्युत सभा स्वस्ति न भूता विश्ववेद स्वस्ति नस्तरक्तष्ट नमि स्वस्ति न बृहस्पति ददातु। ओम दो शांति पृथ्वी शांति अंतर शांति वनस्पति शांति नई शांति। ओम शांति शांति शांति। খুব সুন্দরভাবে পুজো দিলাম মন্দিরে এসে, রাজবল্লভী মাতার মন্দিরে এসে অঞ্জলি দিয়ে মনটা তো ভীষণই শান্তি মনে হচ্ছে। তবে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে কিন্তু এই মন্দিরে, আর খুব জাগ্রত একটি মন্দির, যেটা এখানে এসে আমি প্রচুর ভক্তদের মুখ থেকে শুনতে পেলাম। তবে এই যে পুরো চত্বরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে অলরেডি বসে পড়েছে। এবার বলে দিচ্ছি, ভোগ গ্রহণ করার জন্য তোমরা যে কুপনটা কাটবে সেই কুপনটা একদমই হারিয়ে ফেলবে না, কারণ ভোগ গ্রহণ করতে যখন বসবে তার আগে একজন পুরোহিত মশাই সেই কুপনগুলো কিন্তু কালেক্ট করবে। একই সাথে একই প্রাঙ্গণে প্রচুর ভক্তরা বসে ভোগ গ্রহণ করছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। প্রত্যেকটা দিন 1,500 থেকে 2,000 মানুষের এখানে সমাগম হয় এবং সকলেই চেষ্টা করে ভোগ প্রসাদ গ্রহণ করার। মাত্র 30 টাকার বিনিময়ে প্রত্যেকটা খাবার তোমরা পেট ভরে এখানে খুব সুন্দরভাবে খেতে পারবে। হ্যাঁ, কি কি ছিল একটু বলে দিচ্ছি। ভাত, ডাল, সবজি, মায়ের ঘাটা এবং ছিল পায়েস। হ্যাঁ, খাবারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল, এটা ভক্তদের কাছ থেকেই আমার জানা। মন্দির প্রাঙ্গণ আমি তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমি এবারে বাড়ি ফিরে যাব, তবে বাড়ি ফিরবো কি করে সেটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি, তোমরা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিতে পারো, সময় নিয়ে কোনো রকম সমস্যা নেই। কিন্তু তোমরা যখন বাড়ি ফিরবে হাতে কিন্তু 1.5 ঘন্টার মতো সময় নেবে। যখন ট্রেন ছাড়বে স্টেশন থেকে, মানে হরিপাল স্টেশন থেকে, তার 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমরা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে।
গাড়ির টাইমিং গুলো কিন্তু ট্রেনের টাইমিং এর সাথে ফিক্সড করা রয়েছে। যখন যখন ট্রেন তখন কিন্তু তোমরা মন্দিরের সামনে থেকে অনায়াসে গাড়ি পেয়ে যাবে। আর যাই হোক, যেহেতু ট্রেন ধরার ব্যাপারটা থাকে তাই আমি বললাম একটু আগে ভাগে পৌঁছে যাওয়াটাই কিন্তু বেটার হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও। তোমাদের মতামতটা জানাতে একদম ভুলবে না। নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চট জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।